প্রিয় দর্শক, টাইম টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি দিমা নেফারতিতে। আমাদের আজকের অতিথি দিলরুবা হায়দার, হিউম্যানিটেরিয়ান স্পেশালিস্ট অন আ ডিটেল অ্যাসাইনমেন্ট, ইউনাইটেড নেশনস উইমেন হেডকোয়ার্টার এবং হেড অফ জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ টিম, ইউনাইটেড নেশন উইমেন বাংলাদেশ। দিলরুবা, আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশন স্টুডিওতে। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আমরা জানি যে আপনি একটা খুব বড় দায়িত্ব পালন করতে জাতিসংঘে এসেছেন 3 মাসের মতো সময় নিয়ে। কেমন লাগছে নিউ ইয়র্কে এসে এই শীতের মধ্যে? নিউ ইয়র্কে শীতের মধ্যে যেটা বললে যে শীতটা কাবু করে ফেলছে, আদারওয়াইজ আই এম লাভিং ইট হিয়ার। আমি এখানে ইউএন উইমেনের হিউম্যানিটেরিয়ান ইউনিটে কাজ করছি এবং আমার দায়িত্বটা হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন, মানে দুর্যোগের ঝুঁকি হ্রাসের কাজটা করা। আচ্ছা, তো এইটা আমি মানে বহু বছর ধরে আমি এই ফিল্ডেই কাজ করি এবং জলবায়ু পরিবর্তন, জেন্ডার এগুলি নিয়ে কাজ করি। সো সেই একই জিনিসগুলো যখন হেডকোয়ার্টার লেভেলে করছি তখন অনেক বেশি ভালো লাগছে, কারণ এইখানে নীতি নির্ধারণের কাজগুলো কিন্তু হেডকোয়ার্টার লেভেলে হয় এবং ফিল্ড লেভেলে আমরা যখন কাজ করি, বাংলাদেশে যখন কাজ করি, তখন নীতি নির্ধারণ মানে হেডকোয়ার্টার লেভেলে ডিসিশনগুলো নিয়ে আমাদের কান্ট্রি লেভেলে বলে যে এখন এইগুলো করো। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মানে অনেক বেশি মানে it's sort of a revealing for me যে how things are being done at the headquarter level and how policies are being made, and এই headquarter level এ policy influencing এর সুযোগটা অনেক বেশি। So I'm really enjoying it here. ওয়ান্ডারফুল। তো আমি আপনার বাংলাদেশের কাজের ধরনটা একটু জানতে চাইছি যে আপনি তো জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করছেন। সেখানে আপনারা কোন বিষয়টার উপর আলোকপাত করছেন বা ফোকাস দিচ্ছেন? এটা তো একটা ভাস্ট ইস্যু এবং খুবই সময়চিত একটা সাবজেক্ট। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনটা তাই। কিন্তু তুমি মানে আই এম শিওর তুমি জানো যে এই জলবায়ু পরিবর্তনের বিষয়টা ধরো গত 30 বছর ধরে এটা খুব মানে এটা নিয়ে অনেক শব্দ হচ্ছে, অনেক 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 কথা হচ্ছে, এবং এটা এখন একটা গ্লোবাল ইস্যু। কিন্তু এই বিষয়ে নারীর বিষয়টাকে কিন্তু বরাবরই খুব উপেক্ষা করা হয়েছে। কিন্তু এবং সেখানেই ইউএন উইমেন কামস ইন, যে জলবায়ু যে অভিঘাত আমরা যেটা বলি, মানে জলবায়ুর যে ইম্প্যাক্ট যেটা হচ্ছে, সেটা কিন্তু নারী পুরুষ সকলকেই প্রভাবিত করছে, সবাইকে আঘাত করছে। কিন্তু নারী কিন্তু বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে। কিভাবে? এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে নারী আমাদের সমাজে এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই, but especially in Bangladesh and countries like in Bangladesh, নারী কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। ফলে যখন কোনো একটা দুর্যোগ কিংবা জলবায়ুর যে মানে আঘাত, সেগুলো যখন একটা সমাজে আঘাত হানে, তখন স্বাভাবিকভাবে যেই জনগোষ্ঠীটা পিছিয়ে আছে তার পক্ষে সেই আঘাতটা সহ্য করা অনেক বেশি কঠিন হয়ে যায় compared to men in this case. প্রথম ভিকটিম হয় আর কি, সে বেশি ভাবে আঘাতপ্রাপ্ত হয়, তার জন্য আঘাতটা বেশি কঠিন হয়ে যায়। তো ফলে এই তার এবং বিভিন্ন যে স্টাডিগুলো হয়েছে এবং দুর্যোগের মানে ক্লাইমেট চেঞ্জের কারণে কয়েকটা জিনিস হয়, তার মধ্যে একটা হচ্ছে যে দুর্যোগের প্রবণতা বেড়ে যায়, দুর্যোগের ঘন ঘন হয় এবং সেটার মাত্রাটা অনেক বেড়ে যায়। তো এবং এই দুর্যোগগুলোর যে উপরে যে স্টাডি হয়ে গেছে বিভিন্ন সময়, তাতে দেখা গেছে যে নারীরাই বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে, নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যখন জলবায়ুর জন্য ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন যেটা আমরা বলছি, জলবায়ুর মানে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন কিংবা দুর্যোগের ঝুঁকি হ্রাসের যত রকমের কর্মসূচি হচ্ছে কিংবা পলিসিগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই যে জনগোষ্ঠীটা হাফ অফ দ্য পপুলেশন উইমেন, তাদের জন্যে কিন্তু আলাদা করে কিংবা একটু বেশি করে কোনো কর্মসূচি কিংবা পলিসি নেওয়া হচ্ছে না। আচ্ছা, কিন্তু the problem is what happens is আমরা মানে পলিসিগুলোতে দেখবে কিংবা প্রোগ্রামগুলোতে দেখবে বলা হয় যে the most vulnerable পপুলেশনের জন্য করা হচ্ছে, বাট প্রবলেম ইজ the most vulnerable পপুলেশনের মধ্যে যারা নারী আছে, তারা কিন্তু তাদের উপরে যে আঘাতটা আসে সেটা এবং সেটার কারণে তাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে, সেগুলো কিন্তু is quite different from that of men. কারণ নারীর যে সামাজিক যে মানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ উইমেন ইজ কোয়াইট ডিফারেন্ট, অ্যান্ড দি স্টেটাস অফ উইমেন ইজ কোয়াইট ডিফারেন্ট, অ্যান্ড দ্য নেটওয়ার্ক অ্যান্ড মানে এভরিথিং সোশিও ইকোনমিক্স যে সার্কেলের মধ্যে নারী থাকে সেটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মেন। ফলে একই ঝড়
মনে করো ঘূর্ণিঝড়, কিংবা মনে করো সিডার সিডার হচ্ছে। এখন সিডার একটা নারীকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, একটা পুরুষকে কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত করে না। একটা পুরুষের এক্স্যাক্টলি একটা যখন সিডার হয় তখন পুরুষের আপনার ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, চিংড়ির ঘের নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা নারীর ঘর উড়ে গেছে, সেই ঘর পুরুষের গেছে, নারীরও গেছে, কিন্তু একটা ঘর নারীর জন্য একটা সিকিউরিটির ইস্যু, কিন্তু পুরুষের জন্য কিন্তু সিকিউরিটির ইস্যু না। তার মানে নারীর জন্য তাহলে সিকিউরিটি নষ্ট হয়ে গেছে, পুরুষের জন্য কিন্তু সিকিউরিটি নষ্ট হয় না। নারীর একদম শেকড়ে টান পড়ছে, শেকড়ে টান পড়ছে। নারী যে জীবিকার যে কাজগুলো করে, একটা দুটো হাঁস পালে, 4টা মুরগি পালে, ওই যে ডিম বিক্রি করে যে টুকটাক হাতের টাকাগুলো আসে, সেটাও তার পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এবং সরকার কিংবা এনজিওরা যখন পুনর্বাসনের জন্য টাকা দেয়, তখন এগ্রিকালচারের জন্য টাকা দেয়, ধানের জন্য টাকা দেয়, যে ধানের ক্ষতি হয়েছে সেটার জন্য টাকা দেবে, যে চিংড়ির ঘের নষ্ট হয়ে গেছে সেটার জন্য টাকা দেবে। কিন্তু ওই যে হাঁসের জন্য কিংবা মুরগির জন্য, ওগুলোর জন্য টাকা কম, সাধারণত এগ্রিকালচার রিহ্যাবিলিটেশনের মধ্যে সাধারণত ওগুলো থাকে না। কিংবা যে কিচেন গার্ডেনিং যেটা করছে, যেখান থেকে হয়তো শাকটা তুলে ও বাচ্চাকেও খাওয়াচ্ছে উনি, আবার মানে বাজারেও বিক্রি করে টুকটাক টাকা পাচ্ছে, সেটার জন্য কিন্তু সাপোর্টটা আসছে না। মানে ওটার কোনো অস্তিত্বই তো আসলে জানা দিচ্ছে না। এক্স্যাক্টলি, দ্যাট নেভার কামস ইনটু দ্য রাডার অফ দ্য পলিসি মেকারস। তো এটাকে আপনারা কি করছেন? মানে দ্যাটস ওয়্যার ইউএন উইমেন কামস ইন। সেই জন্য আমাদের ফোকাসটা ওই জায়গায়, যে এই যে জলবায়ুর অভিঘাতের জন্য যে সমস্যা যাদের যে জনগোষ্ঠীর বেশি হচ্ছে, তার দিকে নজর দেওয়া উচিত। এবং তার জন্য যে আমরা সবসময় বলছি যে ডিফারেন্সিয়াল ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, যে নারীকে একভাবে করছে, পুরুষকে একভাবে করছে। সো আমি যদি স্ট্রেট জ্যাকেট সলিউশন নিয়ে যাই তাহলে হবে না। সো আই হ্যাভ টু হ্যাভ দ্য ডিফারেন্সিয়াল প্যাকেজ অ্যাড্রেসিং দ্য নিডস অফ মেন অ্যান্ড উইমেন। সেটা যদি না হয় তাহলে আমি আসলে একমুখ কিংবা একচোখা মানে সামগ্রিক একটা উপায় বের হবে না, এটা পার্শিয়াল বা আংশিক ভাবে। তো জেন্ডার ইকুইটির ব্যাপারটা একটু আসতে চাইছে আমরা একটা বেশ ভালো করে আপনি বুঝিয়ে দিলেন যে এই যে দুর্যোগের, সেখানে নারী কিভাবে ভিকটিম হচ্ছে। মানে নারী তো এমনিতেই শোষিত, দুর্যোগে সে আরো শোষিত করে দিচ্ছে, নারীর অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে, তার শেকড়ে টান পড়ছে, সেই জায়গায় আপনারা কাজ করছেন। তো পাশাপাশি যে জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারটা, জেন্ডার ইকুইটি, সেটা কিভাবে করছেন আপনারা? এই যে যেটা জলবায়ুর কথা ধরে আমি বলি, যদি যে জলবায়ু কিংবা দুর্যোগের মাধ্যমে নারী কিন্তু, এই যে বললে যে নারী তো অলরেডি পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, তার যে তার শোষণের মাত্রাটা কিন্তু ডিজাস্টারের কারণে আরো বেড়ে যাচ্ছে। সো জেন্ডার ইকুইটি মানে ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি আরো খারাপ অবস্থায় চলে যাচ্ছে। কারণ নারী যখন খাদ্য পাচ্ছে না, তার সন্তানের মুখে খাদ্য তুলে, কারণ একবার দুর্যোগ হয়ে গেলে পরে দেখা যায় যে স্বামীটি কাজের সন্ধানে বেরিয়ে যায়, গ্রাম থেকে শহরে চলে যায়, কিন্তু স্ত্রী কিন্তু বাচ্চাকে ফেলে আর শহরে যেতে পারছে না। এবং ওই স্বামী বলে যে আমি কাজের সন্ধানে যাচ্ছি, গিয়ে টাকা পাঠাবো। আমরা উই অ্যাকচুয়ালি হ্যাড আ স্টাডি, আমাদের জেন্ডার এন্ড মাইগ্রেশনের উপর একটা স্টাডি করেছিলাম, এবং ওই খুলনা রিজিয়নে একটা স্টাডি করেছিলাম। ওখানে দেখা গেছে যে দুর্যোগের পর, সিডারের পরে, বিশেষ করে সিডার এবং আইলা হয়েছিল ওই এলাকায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ওই অঞ্চলে। ওইটার পরে দেখা গেছে যে যেসব স্বামীরা কাজের সন্ধানে শহরে চলে গেছে, খুলনায় গেছে, কেউ কেউ ঢাকায় চলে গেছে, কেউ আবার কলকাতার দিকেও চলে গেছে, ওটার সংখ্যা কম, যখন চলে যায় তখন ওই স্ত্রীদেরকে ওই হয়তো 1 মাসের কিংবা 15 দিনের জন্য কিছু অল্প 100-200 টাকা দিয়ে চলে যায়, যে আমি ওখানে গিয়ে কাজ করে টাকা পাঠাবো। কিন্তু গিয়ে দেখা যায় যে 3 মাস 4 মাস পর টাকা পাঠাচ্ছে, কিছু টাকা পাঠালো, আবার 4-5 মাস কোনো খবর নেই। এটার কারণ হচ্ছে যে শহরে গেলেই কি মানুষ কাজ পায় না? তো না। তো ওখানে গিয়ে যখন কাজ পাচ্ছে, কিছু টাকা পাঠাচ্ছে, আবার সবসময় টাকা অল্প কিছু ইনকাম করছে, তাকেও তো খেয়ে হয়ে যায়। সেটা হচ্ছে তারপরের ঘটনা, যে অনেকে ওখানে গিয়ে বিয়ে করছে আর ফিরছে না, আবার অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তো টাকা পাঠাতে পারছে না। সো হোয়াট হ্যাপেন্স, যখন স্বামীটি থাকছে না বাড়িতে, তখন নারীটি একা, শি ইজ দেন উই হ্যাভ আ ফিমেল হেডেড হাউসহোল্ড। সো নারীর যেটা করতে হচ্ছে, সন্তানকে খাওয়াতেও হচ্ছে, সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে, বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, সন্তানকে খাওয়াবার জন্য যে শ্বশুর শাশুড়ি রয়ে গেছে বুড়ো বাড়িতে, তাদেরকে খাওয়াতে হচ্ছে। সো শি ইজ অ্যাকচুয়ালি ওভারবার্ডেনড, এবং এটা ইটস এন্ডেমিক। অথচ এখানে আমি একটু যোগ করছি যে এখানে খুব বাস্তব চিত্র যেটা, যে তার অস্তিত্বই নেই,
তার সমস্যার অস্তিত্বই নেই, তার সমস্যাটা রেকগনাইজড হচ্ছে না, অথচ তাকে আবার ওভারবার্ডেন হতে হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং তোমার যখন এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশনের জন্য টাকা দেয় সরকার, তখন তো বাড়িতে পুরুষটি নেই, এবং ওই স্ত্রী লোকটি তো কৃষক হিসেবে পরিচিত নয়, তার রেকগনিশন নাই অ্যাজ আ ফার্মার। So she is not getting any support, any money from the government. So she is মানে কি বলবো, মানে she is overly exploited. এবং অনেক সময় দেখা গেছে যে ওই খাবারের জন্য যে রিলিফ যারা দিচ্ছে, এরকম ঘটনা ঘটেছে যে রিলিফের জন্য she has to ফাইট করতে হচ্ছে, তার মানে দেহকে ব্যবহার করতে হচ্ছে। So there are lots of exploitations which happens. একই কাজের জন্য হয়তো যে কাজটি হয়তো পুরুষটি তার মানে পুরুষ লোকটি করতো, সেই কাজটি পুরুষ নাই, মহিলাকে করতে হচ্ছে, সেখানে অর্ধেকেরও কম পয়সা তাকে কাজ করতে হচ্ছে, বিকজ তার কাজ দরকার, তার বাচ্চার মুখে খাবার দেওয়া দরকার, সার্ভাইভালের জন্য তাকে করতে হচ্ছে। So a lot of exploitations are happening because of disaster, and the inequality is exacerbating. So what you are doing, মানে এই জায়গা থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমাদের যে কর্মসূচি যেটা ছিল, যেটা তোমাকে বলতে পারি, যে আমরা গত 4 বছর ধরে ইউএন উইমেন বাংলাদেশ কান্ট্রি অফিসে আমরা একটা প্রোগ্রাম করছিলাম জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। সেটাতে দুটো জিনিস আমরা করেছি। একটা হচ্ছে যে তোমার পলিসি ইনফ্লুয়েন্সিং এর কাজগুলো করেছি, যে পলিসি যেগুলো আছে সেগুলোতে যেন এই যেটা বললাম যে জেন্ডার, শুধু বাংলাদেশে না, ইনফ্যাক্ট সারা পৃথিবীতে তুমি যদি দেখো যে জলবায়ুর যত পলিসি ডকুমেন্ট আছে কোথাও জেন্ডারটাকে অ্যাড্রেস করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইনফ্যাক্ট এই যে COP21 এ যেটা প্যারিস এগ্রিমেন্ট যেটা করা হলো, সেখানে জেন্ডার বিষয়টা উল্লেখ করা আছে খুবই ইনসিগনিফিকেন্ট ওয়েতে, বাট স্টিল দ্য রেফারেন্স ইজ দেয়ার। সো জলবায়ুর সাথে জেন্ডার বিষয়টাকে কখনো আনা হয় না। সো পলিসি লেভেলে আমরা ন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি অফিসে বাংলাদেশ কান্ট্রি লেভেলে কাজ করি। সো এখানে আমরা উই ট্রাই টু ব্রিং ইন জেন্ডার ইকুয়ালিটি আসপেক্টস ইনটু দ্য পলিসিস। সো তুমি দেখবে যে 7th 5-year প্ল্যান যেটা তৈরি করা হয়েছে, ওইখানে যে ক্লাইমেট চেঞ্জ আর এনভায়রনমেন্ট ডিজাস্টারের যে চ্যাপ্টারটা আছে, ওখানে জেন্ডার ইস্যুসটাকে আমরা ইনক্লুড করেছি। এটা নতুন হয়েছে এটা, হ্যাঁ, এই যে 7th 5-year প্ল্যান যেটা মাত্র হলো। তারপর সো পলিসি লেভেলে আমরা কাজ করি, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান যেটা হচ্ছে সেইখানে আমরা জেন্ডার ইস্যুটাকে বসাচ্ছি। আর আরেকটা যেটা দ্বিতীয় যে কাজটা করেছি সেটা হচ্ছে সরাসরি মহিলাদেরকে সাপোর্ট করা। গ্রামের মহিলাদেরকে প্রায় 20,000 মহিলার সাথে আমরা কাজ করেছি, ওদেরকে লাইভলিহুড সাপোর্ট দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার আলোচনা আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রিয় দর্শক, দেখছেন টাইম টক, সাথে আছে আমি দীমা নেফার্তিতি। আবার আসছি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি টাইম টক অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন দিলরুবা হায়দার আপা। আমরা যেখানে ছিলাম, আপনি বলছিলেন যে আপনারা 20,000 নারীকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা, ওই জায়গা থেকে আবার একটু শুনি। হ্যাঁ, আমরা ওই মহিলাদেরকে যেটা করেছি সেটা হচ্ছে যে, এবং 20,000 মহিলা যাদেরকে কথা বললাম তাদেরকে দ্য মোস্ট ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ভালনারেবল এরিয়াসগুলোতে আমরা কাজ করছিলাম। যেমন 5টা সাইক্লোন বেল্ট ডিস্ট্রিক্টে কাজ করেছে, 3টা ফ্লাড বেল্ট আর 2টো ড্রাউট এরিয়াতে। সো দ্য আইডিয়া ওয়াজ যে এই 20,000 মহিলাকে তাদের স্কিল ডেভেলপমেন্ট করেছি প্রথমে, কারণ আমরা টার্গেট করেছি যে একদম এক্সট্রিম পুয়ার যারা, সেসব মহিলাদেরকে টার্গেট করেছি যারা প্রপার কোনো লাইভলিহুড হয়তো পারসিউ করছিল না। সেই সব মহিলাদেরকে নিয়ে তাদেরকে কিছু স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, অ্যান্ড দেন উই গেভ দেম সাম, পয়সা দেইনি, টাকা দেইনি, কিন্তু ইনপুটস দিয়েছি। ইনপুটস বলতে যেমন যারা হাঁস মুরগি পালন করতে চেয়েছে তাদেরকে ওই হাঁস মুরগি কিনে দিয়েছি, দিয়ে ওদেরকে ওই ব্যবসাটাকে চালাবার জন্য একটা সাপোর্ট দেওয়া হয়েছে। তারপর যারা হয়তো মুদি দোকান করতে চেয়েছে তাদেরকে ওই দোকান সেট করবার জন্য বাঁশ, টিন প্লাস দোকানে যে মালপত্র ওগুলো কিনে দেওয়া হয়েছে। এমনি করে ইন কাইন্ড আর কি
সাপোর্ট গুলো দেওয়া হয়েছিল টু ফর দেম টু পারসিউ সাম লাইভলিহুড অ্যাক্টিভিটিস, ওই ইকোনমিক স্টেটাসটাকে একটুখানি বেটার অফ করবার জন্য। কারণ ওই যেটা প্রথমেই বলছিলাম যে যারা সবচাইতে দরিদ্র, যারা সবচাইতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারাই কিন্তু দুর্যোগ এবং জলবায়ু বেশি আঘাতপ্রাপ্ত হয়, সেইখান থেকে ওদেরকে টেনে আনার চেষ্টা করা হয়েছে। তো আপনাদের এই প্রজেক্টগুলোর সাফল্য বা আউটপুট বা হোয়াট ইজ ফিডব্যাক কেমন পাচ্ছেন? মানে ইটস ওয়ার্কিং? হ্যাঁ, এটা ফিডব্যাক আসলে খুবই ভালো। এই জন্য বলবো আমরা এই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এক বছর খানেক আগে। তো সেই প্রোগ্রামে আমরা একটা ইভ্যালুয়েশন করেছিলাম, সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড আউটকাম, যে মহিলারা আসলে মানে অনেক বেশি বেনিফিটেড হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে দ্য ওয়ে দ্য উইমেন টক, মানে এই যে আমি তোমার সামনে বসে কথা বলছি, আমার মনে হয় না যে ওই আমার বাগেরহাটের মানে তোমার মংলার আমার মাহেরা আমার চাইতে অনেক বেশি সুন্দর করে, অনেক বেশি মানে কনফিডেন্সের সাথে তোমার সাথে কথা বলতে পারবে। কেন? কারণ হচ্ছে ওই মাহেরার গল্পটা আমি আমাকে যদি সময় দাও আমি 2 মিনিট সময় নেব মাহেরার গল্প বলতে। বলুন। হ্যাঁ, মাহেরা ওয়াজ লাইক, I think she was 17 when she got married. ও মংলায় থাকে, কিন্তু সুন্দরবনের পেরিফেরি এলাকার একটা মেয়ে। 17 বছর বয়সের বিয়ে হয়েছে, ওর বাবা ছিল না, মা ওকে বিয়ে দিয়েছে, এবং ওর স্বামী ওই সুন্দরবনে গিয়ে গোলপাতা কুড়িয়ে কাঠখড় কুড়িয়ে জীবিকা নির্বাহ করতো। সে মাসে 100 টাকা পেত। তো যখন ওর 1 বছর পরে যখন বাচ্চা হলো 18 বছর বয়সে, তখন ওর একটা ছেলে হয়েছে, কিন্তু ওর ওই 100 টাকা করে ইনকামে ওদের চলছে না। তখন ওর ছেলেটাকে ওর মায়ের কাছে দিয়ে ওই মাহেরাও বনে যাওয়া শুরু করলো, স্বামীর সাথে বনে যাওয়া শুরু করলো। এবং আমি যখন শি ইজ ওয়ান অফ আওয়ার বেনিফিশিয়ারি, when I went to মানে ওর এলাকায় যখন গিয়ে ওর সাথে কথা বলছি, ও যখন আমাকে গল্প বলছে, তখন she showed me her legs, যে দেখেন আপা এখানে মানে এখনো দেখছি দাগ, কারণ সুন্দরবনে জানো ওই যে শ্বাসমূল বেরিয়ে থাকে, ওই শ্বাসমূলের ওখান দিয়ে কাদার মধ্যে হেঁটে হেঁটে ওরা কিন্তু যায়। তো বলছি যে আপা এটা প্রচন্ড কষ্টের কাজ ছিল, আমার পায়ে ছিঁড়ে ছড়ে যেত, তাও আমি যেতাম, কারণ আমার টাকা লাগবে, কারণ আমার বাচ্চাকে খাওয়াতে হবে। তো তখন যখন আমাদের এই প্রজেক্টটা শুরু হলো, she stopped going there, মানে প্রথমে সে মানে এখানে আমাদের এখানে মেম্বার হয়, and then got the support training নিয়ে benefit, and then she stopped going there. এখন তাকে আমরা ছোট্ট একটা দিয়েছিলাম, মুদি দোকান দিয়েছিলাম। সেখান থেকে 1 বছরের মাথায়, 1 বছর পর আমি গিয়ে, আফটার শি গট দ্য সাপোর্ট, 1 বছর পর আমি ফিল্ডে গেছি। তো এখন 1 বছর পর সে ওই ছোট্ট দোকান থেকে এখন ওই তোমার ওই ইউনিয়নের বাজারে বিশাল বড় এক দোকান দিয়ে বসেছে, সেই মাহেরা। এবং সে সকালে বললো যে আপা আমি সকাল 6টার সময় দোকানের ঝাঁপি খুলি, রাত 10টায় ঝাঁপি বন্ধ করি। আমি বললাম তুমি অত ভোরবেলা আসো কেন? বলে যে ওই যে ভোরবেলা পুরুষরা ইয়েতে যায়, মসজিদে যায় নামাজ পড়তে, নামাজ পড়ে বেরিয়ে আমার এখানে এসে চাটা খেয়ে যায়, অন্য দোকান তো খোলা থাকে না, আমি খুলি, এর জন্য আমার এখানে চাটা খেয়ে যায়, ওই ইনকামের জন্য আমি ভোর 6টার সময় আসি। এই গ্রামের মহিলা, তার 2টো ছেলে এখন লেখাপড়া করছে, ওর হাজবেন্ড ভোরবেলা ও 6টার সময় চলে আসে, ওর হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠায়, খাইয়ে দাইয়ে, আর মাহেরা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান করে। এবং দ্য ওয়ে শি টকস, ঢাকায় ওকে নিয়ে এসেছিলাম আমরা একটা সেমিনারে, কি কনফিডেন্স তার, মানে আমি ওকে দেখে আই ফিল সো হাম্বলড, and I am telling you about one Mahera, and there are hundreds of Maheras, এবং and it's really a humbling experience, যে একটা অশিক্ষিত একটা মেয়ে কতটা কনফিডেন্স নিয়ে নিজের জীবন যুদ্ধ করে তাদের একটুখানি সাপোর্ট লাগে, মানে একটুখানি সাপোর্ট পেলেই যে তারা জ্বলে উঠতে পারে। তো এই জায়গা, এই আপনার এই কথার রেট ধরে আমি আসলে জানতে চাইছি যে আমরা তো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কথা বলি, অনেক কথা শুনি, অনেক কিছু হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা সত্যি বলি যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন, এটা এখন আসলে কোন স্টেজে আছে বা কোন লেভেলে আছে? আর ইউ স্যাটিসফাইড, আর ইউ হ্যাপি? বা হ্যাপি হবার কোনো কারণ নাই। আচ্ছা, এইটাই একটু ডিটেইলে জানতে চাই। না, হ্যাপি হবার কোনো কারণ নাই, কিন্তু আমি আবার খুব হতাশ না। আচ্ছা, আমার কাছে মনে হয় উই হ্যাভ কাম আ লং ওয়ে, এই জায়গাটা আমি মনে করি যে গত 20-25 বছর ধরে আমরা অনেকটা এগিয়ে এসেছি।
এবং এই যে মাহেরাদের মতো। কিন্তু আপনি বলতে চাইছেন যে এইটা খুব স্যাটিসফাইড না, না না না, এই গতিটা কেন না এই জায়গায়? এই স্যাটিসফাইড তো হওয়ার কারণ নাই। মানে তোমার মতো, মানে মনে করো আমেরিকার মতো জায়গায় তুমি হিলারি ক্লিনটনকে তোমরা ইলেক্টেড করতে পারলে না, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু বাংলাদেশে অবশ্য এক্স্যাক্টলি উই আর মাচ বেটার, কিন্তু তারপরেও রুট লেভেলে কথা যদি বলি আমরা, সেই জায়গা রুট লেভেলে বলছি, আমার মনে হয় দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু বি ডান। কিন্তু আমার মনে হয় যে আমরা 20 বছর আগে থেকে অনেক এগিয়ে এসেছি। যেমন একটা তোমাকে উদাহরণ বলি, যে 20-25 বছর আগে একটা পরিবারের, একটা গরিব দরিদ্র পরিবারের যদি ছেলে মেয়ে দুজন থাকতো, তাহলে হয়তো বাবা মা ছেলেটিকে লেখাপড়া করতে পাঠাতো, হয়তো মেয়েটিকে পাঠাতো না। এখন কিন্তু সেই জায়গায় পরিবর্তনটা এসেছে। এখন কিন্তু মেয়েকেও লেখাপড়া করাতে চায়। কিছু কিছু মোরনস আছে, বাবা আছে যারা মনে করে দরকার নাই, কিন্তু মায়েরা বিশেষ করে এই যে জাগরণটা এসেছে, মায়েরা আমার মেয়েকে পড়াতে হবে, এই যে শক্তি দিয়ে মানে শক্ত করে বলতে পারছে, এটা কিন্তু 20 বছর আগে ছিল না। খুবই চমৎকার, আসলেই সেটা খুব আশার একটা জায়গা। তো এখন বাংলাদেশে যে সামগ্রিকভাবে গণতান্ত্রিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক, সাংস্কৃতিক, আর্থসামাজিক সবকিছু মিলিয়ে মানে আপনার অবজারভেশনটা কি মনে করছেন? বাংলাদেশ আসলে এগোচ্ছে নাকি স্টাক হয়ে আছে? না, আমি মনে করি যে বাংলাদেশ এগোচ্ছে, কারণ আপনি তো ডেভেলপমেন্ট নিয়ে অনেক দীর্ঘদিন ধরে কাজ করছেন না, সেই জন্যই জানতে চাওয়া। না, আমার কাছে মনে হয় বাংলাদেশ এগোচ্ছে, কিন্তু এগোবার তো অনেকগুলো ট্র্যাক থাকে না, তো কিছু কিছু ট্র্যাকে এগোচ্ছি, দু এক জায়গায় হয়তো আমার মনে হয় পিছিয়ে গেছি, কিন্তু আমার কাছে মনে হয় অনেক জায়গাতে আমরা এগোচ্ছি। So I am rather hopeful. আমার কাছে I am hopeful about the women and the development and which is happening within the women community. I am hopeful about the youth. আমাদের যে যুব সমাজ আছে, অনেক আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আমি দেখি, ইনফ্যাক্ট আমরা যখন ওদের বয়সে ছিলাম, আমার কাছে মনে হয় না যে আমাদের সার্কেলটার মধ্যে এতটা সচেতনতা ছিল, যতটা দেশকে নিয়ে চিন্তা করার মতো যে প্যাশন, যেগুলো আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দেখি, সেইটা আমাদের সময়কার ছেলে মেয়েদের মধ্যে অতটা ছিল কিনা আই ডোন্ট নো। সো আই এম ভেরি হোপফুল উইথ দ্য ইউথ। ইকোনমিক দিক থেকে আমার মনে হয় আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আরেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে এই যে উইমেনদের কথা বললাম যে এগিয়ে যাচ্ছি, এটার যে কোনো জায়গাতেই তোমার এগিয়ে যেতে গেলেই বাধা আসে। তো যেহেতু নারীরা এগিয়ে যাচ্ছে, এই জন্য বাধাও সেভাবে আসছে, বাট দ্যাটস আ ন্যাচারাল প্রসেস। তুমি এগিয়ে যেতে থাকলে তোমার বাধা আসবে, তো সে এগিয়ে যাচ্ছি বলেই বাধা আসে। সো আই এম নট টু ওয়ারিড অ্যাবাউট ইট। এবং সেই বাধাকে প্রতিহত করার ক্ষমতাও আমাদের আছে। এক্স্যাক্টলি, এটা তোমার ওই যে ইয়ের মতো আর কি, ওটাকে কি বলে, যে ইনজেকশন, টিকা দেই যে আমরা, টিকা দিলেই তখন জ্বর আসে, ব্যাপারটা ওইরকম আর কি, যে প্রতিরোধটা ওইভাবেই গড়ে ওঠে। So I think I'm quite hopeful. There are a lot of problems, but problem সবসময় ছিল দেশে, এখনো আছে, but I think we are moving ahead. I'm quite optimistic. Wonderful. And we know that যে আপনি একজন ভীষণ আইকনিক পার্সোনালিটি বাংলাদেশের নারীদের জন্য। হয়তো আপনি সেটা জানেন না, কিন্তু আমরা সেটা জানি আপনার পরবর্তী প্রজন্মের নারীদের কাছে, এবং আপনি একটা লম্বা সময় ধরে খুব ভালো ক্ষমতায়নের একটা খুব ভালো জায়গায় আপনি আছেন। তো আপনার পরবর্তী প্রজন্মের নারীদের জন্য আপনার সাজেশন কি? কিভাবে নারীদেরকে এগোতে হবে শত প্রতিকূলতা ঠেলে? শহরের নারীদের কথা বলছি, বা আপামর সার্বিকভাবে কোন জায়গাটা? আমার কাছে মনে হয় যে যেটা আমি সবসময়, মানে যখন তোমার মতো কেউ আমাকে কখনো জিজ্ঞেস করেছে মেয়েরা, তখন আমি সবাইকে একটা কথাই বলেছি যে হ্যাভ ফেইথ অন ইয়ারসেলফ। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের নারীদের মধ্যে বিশেষ করে আমার কাছে মনে হয় যে আমরা নারীরা অসম্ভব, মানে আমাদের মানসিক শক্তিটা অসম্ভব অনেক বেশি আর কি পুরুষদের তুলনায়। আমার কাছে মনে হয় যে আমাদের মানসিক শক্তি অনেক বেশি। আল্লাহ ওদেরকে শারীরিক শক্তি দিয়েছে, আমাদেরকে মানসিক শক্তি দিয়েছে। So we have to have the faith on ourselves and our own ability, and keep dreaming for the sky is the limit. Absolutely. So if we believe in ourselves and if we have the dreams, বাধা থাকবে, কোথায় নাই বাধা। রবীন্দ্রনাথের ভাষায় আমার
পথে পথে পাথর ছড়ানো, Absolutely. নারীদের পথটাই এরকম, পথে পথে সবার পথে ছড়ানো। সবারই হ্যাঁ। এক একজনের এক এক রকম। সেটা শুধু So- নারী পুরুষ না, মানে আসলে সামনে এগোতে গেলে বাধা পড়বেই। Absolutely. So আমার কাছে মনে হয় যে বাধা আছে, কিন্তু বাধা পেরোবার মতো শক্তি, মানসিক শক্তি আমাদের আছে। So we just have to keep on going. এবং আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটও তাই। আমরা বিজয়ের বার্ষে কথা বলছি। দিলরুবা আপা, আসলে কথা ফুরোবে না, আপনার সাথে বলতে গেলে অনেক অনেক টপিক চলে আসবেই, কিন্তু আমাদের সময় ফুরিয়ে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টাইম টেলিভিশনের টাইম টক অনুষ্ঠানে আসবার তোমাকে জন্য। অনেক ধন্যবাদ, এবং টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে আমাকে এসে দু একটা কথা বলবার সুযোগ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। আপনার শুভকামনা আপনার জন্য রইল। প্রিয় দর্শক, এই ছিল আজকের টাইম টক। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা।